রাজধানীতে এখনো নতুন বছরের সব বই পায়নি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী অভিভাবকরা স্কুলে এসেও খালি হাতে ফিরে যাচ্ছেন বই না পেয়ে। ধাপে ধাপে কয়েকটি বই পেলেও বাকিগুলো নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ফলে হতাশা আর সিলেবাস সম্পন্ন করা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরাও। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে দ্রুত সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছাতে কাজ করছে মন্ত্রণালয়। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই নতুন মোড়কে বইয়ের কাঁচা গন্ধ আকৃষ্ট করে শিক্ষার্থীদের, বাড়ে বই পড়ার অসীম আগ্রহ। বছরের শুরুতে নতুন বইয়ের গন্ধ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র কিন্তু পুরোটাই আসলে আলাদা। অথচ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বই পেয়েছে মাত্র 19% শিক্ষার্থী। এর মধ্যে বেশিরভাগই বই পেয়েছেন প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের অধিকাংশ এখনো বই পায়নি। নতুন বছরে বই পেলে আমাদের একটা ওটা পড়াশোনা যেটা স্টার্ট হয়, এখন আমাদের কি হবে। আর বইগুলো তো খুব বড় বড়, যেমন হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপর জীববিজ্ঞান, এগুলো তো শেষ করার কোনো ইজি ব্যাপার না। বলতে আমরা কিছুই পাইনি। আমরা যদি নতুন বই না পেয়ে থাকি তাহলে আমরা সিলেবাস কিভাবে কমপ্লিট করব? এমন অনেকগুলো বই আছে যেগুলো আর এখনো পড়া ফিল আপ করা যাচ্ছে না, অনেক বড় বড় চ্যাপ্টার আছে। সর্বশেষ প্রাথমিকের 9 কোটি 20 লাখ বইয়ের মধ্যে মাত্র 4 কোটি 81 লাখ 61 হাজার বই ছাপা হয়েছে। আর মাধ্যমিকের 31 কোটি বইয়ের মধ্যে প্রায় 3 কোটি বই ছাপা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সব মিলিয়ে 7.5 কোটির মতো বই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হলেও বই না পাওয়া নিয়ে হতাশ অভিভাবকরা। এখনো বই পাইনি, ওরা আমার 3টা না 4টা বই পাইছে। বই পাইতে যদি দেরি হয় তাহলে তো ওদের সিলেবাস কভার করতে অবশ্যই সমস্যা হবে। সিলেবাস কমপ্লিট করতে না পারে তাহলে তো বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারবে না। পড়াটা তো তার আগায় নিয়ে আসতে হবে, সেটা তো সে পারতেছে না। অতি দ্রুত বইটা দেওয়ার জন্য। এই বছর আমরা এখনো বই পাচ্ছি না, তাহলে একটা 8-9 বাচ্চা আপনার কি পড়বে আর কি পরীক্ষা দিবে সেটা বলেন। তবে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীদের জন্য 41 কোটি বিনামূল্যে পাঠ্য বই ছাপানো হয়েছে। সেই হিসেবে এখনও 81% শিক্ষার্থী বই পায়নি। কেন এমন হলো তার ব্যাখ্যা দেন প্রতিষ্ঠান শিক্ষকরা। ওরা একসাথে হয়তো সব বইগুলো পেলে সবগুলো বই একসাথে পড়া শুরু করতে পারতো, একসাথে আরম্ভ করতে পারতো। এখন দেখা গেল একটা বই পেল না, তাহলে বই না পেলে বইয়ের ভিতর কি আছে, সিলেবাস কি, ওরা তো জানতেছে না। অনলাইনে পড়ে যতটুক পারো আগাও, বই যখনই আসবে আমাদের জন্য তখন আগাতে সুবিধা হবে। এইসব বিষয় নিয়ে কথা বলতে নারাজ প্রতিষ্ঠান প্রধানরা, তাই ক্যামেরা দেখে সটকে পড়েন তিনি। উপর থেকে নিশ্চিত আছে যে ওইভাবে ছবি তোলা যদি ম্যাম ওইভাবে বলে আমাদেরকে আমরা দিব। এদিকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে দ্রুতই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে কাজ করছে মন্ত্রণালয়। 4টা বই দিয়ে কি সিলেবাস মেকআপ হবে? 4টা বইয়ে এখনো তো হবে না, কারণ যেহেতু আমাদের মাত্র 6 মাস পিটেস হয়ে যাবে, সেহেতু আমাদের কাছে এটা একটা রাফ টাইম। সিলেবাস যেহেতু পেয়েছি তাহলে এই 4টা বই পড়তে হবে আমাদেরকে। এটা পড়ে আর কি শেষ করে পরে যদি ওগুলো পড়বো। আমরা ক্লাস 9-এ পড়ি, আমরা তাও একটাও বই পাই নাই। আমাদের ক্লাস যে নিচে 6 তারা 3টাও বই পাইছে, তাহলে আমরা কিভাবে পারবো? বাকি বইগুলো না পাওয়া হলে আমরা খুবই খুবই ভাবে একটা আপসেট হব, এটা আমাদের জন্য খুবই ভুল হবে। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে। এবছর 19টি কেন্দ্রে একাধিক ভেন্যুতে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টার এই পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরুর আগে সকাল 8টা থেকে কেন্দ্রে প্রবেশের জন্য তল্লাশি কার্যক্রমের মধ্য দিয়ে যান। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন জমা পড়েছে 1,35,261টি, যেখানে কোটা সহ মোট আসন রয়েছে 5,380টি। এর মানে এবছর একটি আসনের জন্য 25 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সরকার আসন সংখ্যা বৃদ্ধি নয় বরং কলেজগুলোর সক্ষমতা বাড়ানোর দিকে কাজ করছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় চলতি বছরের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন দেয়া সম্ভব বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন তারা। নির্বাচন কমিশন বলছে প্রধান উপদেষ্টার কথা মতো নির্বাচনের প্রস্তুতি চলছে। আর প্রাক্তন জনপ্রশাসন সচিব আবু আলম শহীদ খান বলেছেন, নির্বাচনকে অর্থবহ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট।
ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট সরকারের পতন ঘটলে দায়িত্বভার গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেয়ার পর সংস্কারের বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় কয়েক মাসের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচনের দাবি ওঠে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। ভোটার লিস্ট রেডি, এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশন বলেছে যে আমরা রেডি। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। দাবি না মানলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। নির্বাচন কবে নাগাদ হতে পারে এ নিয়ে সবশেষ তথ্য দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী এবছরের মাঝামাঝি নির্বাচনের আয়োজন করা সম্ভব কিনা এ নিয়ে কথা হয় প্রাক্তন সচিব আবু আল শহীদ খানের সাথে। তিনি বলেন, অর্থবহ নির্বাচনের জন্য সকলের আন্তরিকতা প্রয়োজন। আমরা যদি অতীত অভিজ্ঞতার কথা দেখি তাহলে 3 মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব, কিন্তু সেই নির্বাচনের মান কেমন হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তাই আলাপ আলোচনার ভিত্তিতে সংস্কার কী প্রয়োজন, কী না করলেই চলবে না, বা কী হলে একটা ভালো নির্বাচন করা যাবে, সেই ব্যাপারে ঐকমত্যে পৌঁছে একটা নির্বাচনের রোডম্যাপ অবশ্যই ঘোষণা করা যেতে পারে। জুন জুলাইয়ের মধ্যে তো এখনই নির্বাচন চাইলেই তো দেওয়া সম্ভব হবে না, সেটা তো আলাপ আলোচনার বিষয়। বাট আমরা দ্রুত নির্বাচনও করতে পারি এবং আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল বিষয়ে সংস্কার সেরে নির্বাচন নাকি কয়েকটি বিষয়ে সংস্কার করে নির্বাচন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়ায় নির্বাচন বিলম্বিত হওয়ার সংশয় সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে দ্রুত নির্বাচনের দাবি উঠেছে। তবে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন হবে কিনা এ বিষয়টি নিশ্চিত হতে তফসিল ঘোষণার দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্কের। বিভিন্ন সংস্থার সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গঠিত হয়েছে পুলিশ সংস্কার কমিশন। এরই মধ্যে সংস্কারের জন্য সরকারের কাছে সুপারিশ পেশ করেছে কমিশন। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পক্ষে সহযোগিতা চেয়েছেন পুলিশ প্রধান। আর তরুণ রাজনীতিকরা বলছেন, পুলিশের জন্য আলাদা কমিশন করে পুরনো প্রথা বাতিল করা প্রয়োজন। এ নিয়ে দেখুন নুসরাত শারমিনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের সময় পুলিশের নৃশংসতায় প্রাণ হারান বহু ছাত্র জনতা। ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা কায়েমের বাহন হতে গিয়ে জনতার বন্ধুখ্যাত পুলিশ ছিটকে পড়ে যায় জনসাধারণ থেকে, হয়ে ওঠেন সকলের তীব্র আক্রোশের কারণ। ভেঙে পড়ে গোটা পুলিশ বাহিনী। 5 আগস্টের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশ বাহিনীকে আবারও ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়। গঠিত হয় সংস্কার কমিশন। আগস্ট পরবর্তী সময়ে পুলিশকে জনবান্ধব করতে সংস্কারের অংশ হিসেবে বিশাল রদবদল করা হয় পুরো পুলিশ বাহিনীতে। নতুন জায়গায় অলিগলি চিনতে সাময়িক অসুবিধা হলেও ধীরে ধীরে পুলিশ ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। জানিয়েছেন, জনমনে আবারও আস্থার সঞ্চারে কাজ করছেন তারা। জনগণের সাথে পুলিশের যেটা দূরত্ব তৈরি হয়েছিল কিছু অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে, আমরা চাই না সেসব ঘটনার পুনরাবৃত্তি হোক। জনগণের পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। আশা করি জনগণ এবং পুলিশ মিলে সমাজ থেকে আমরা অপরাধীদেরকে বিতাড়িত করতে সক্ষম হব। পুলিশ সংস্কারের প্রশ্নে পুলিশকে বিরাজনীতিকরণে জোর দেওয়া উচিত বলে মনে করেন নতুন আইজিপি বাহারুল আলম। সেই সাথে পুলিশকে আরও কার্যকর করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পুলিশ সংস্কার কমিশন আলাদাভাবে কাজ করছেন এবং ওনারা বিভিন্ন সময় বলেছেন যে পুলিশের বিরাজনীতিকরণ, মানে রাজনৈতিক কুপ্রভাব থেকে মুক্তির জন্য তারা অল্টারনেটিভ চিন্তা করছেন। তো আমরা এখনও ওইটার অপেক্ষায় আছি ওনারা আসলে কি সুপারিশ দেন। তবে আমরা মনে করি যে কোনো না কোনো একটা পথ বের করা উচিত। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যতটা কমিয়ে পুলিশ যেন নিরপেক্ষভাবে তার আইন প্রয়োগ করতে পারে। সংস্কার অবশ্যই প্রয়োজন উল্লেখ করে এই সংস্কারকে পুঁজি করে কেউ যেন অরাজকতা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখার দাবি তরুণ রাজনীতিকদের। সেই সাথে সংস্কারের পাশাপাশি ভালো রাজনীতিবিদদের কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা। পুলিশ ক্ষমা চাবে, এদেরকে মেরে ফেলেছে, ওদেরকে মেরেছে, কি লাভ? ক্ষমা চেয়ে কি লাভ হবে? কালকে আবার ক্ষমা চাবে। গত 15 বছরে কত র্যাব হত্যা করেছে,
কত সাধারণ মানুষকে হত্যা করেছে আমরা এই ব্যাপারে কথা বলিনি। তো আমার কথা হলো, একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। পুলিশকে আসলে কেন্দ্রীভূত ফোর্স আকারে রাখার দরকার নাই, বরং হচ্ছে যে আপনি প্রত্যেকটা যে প্রশাসনিক ইউনিট আছে, যেমন ধরেন সিটি কর্পোরেশনের একটা পুলিশ ইউনিট থাকবে, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের নিজস্ব পুলিশ ফোর্স থাকবে। পুলিশের কেন্দ্রের যে ইউনিটটা থাকবে সে কাজটা করবে হচ্ছে পুলিশকে রিক্রুট করা, ট্রেন করবার পরে তাদেরকে হচ্ছে পুলে দিয়ে দিবে। যে স্থানীয় প্রশাসনের যে কয়জনকে পুলিশ আকারে দায়িত্ব দেওয়া দরকার তারা পত্রিকায় বিজ্ঞাপন দেবে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশের ওভারসাইটের জন্য আলাদা কমিশন দরকার, ইন্ডিপেন্ডেন্ট কমিশন। ব্রিটিশ আমলে প্রণীত কিছু কিছু আইন ও প্রবিধান যুগের প্রয়োজনে সংস্কার বা হালনাগাদ করা জরুরি বলে মনে করেন পুলিশ সংস্কার কমিশন। সেই সাথে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ করেন তারা। একই সাথে পুলিশ আইন 1861, ফৌজদারি কার্যবিধি 1898 এবং পিআরবি 1943 পরিবর্তন বা পরিমার্জন করার সুপারিশ করেন তারা। সংস্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমরা শুধু কিছু সুপারিশ করি যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। কিছু কিছু ধারা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো দেড়শো বললাম 1861 সালের আইন মানে 150 বছর হয়ে গেছে। দীর্ঘদিনের লেজুর ভিত্তিক অবস্থান থেকে বেরিয়ে নতুন ইমেজে জনমানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে পুলিশ বাহিনী। আর এই প্রচেষ্টাকে আরও সামনে এগিয়ে নিতে পারে সংস্কার প্রক্রিয়া। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী 2-1 দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার লন্ডন সময় বিকেলে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। 2-1 দিনের মধ্যেই একটা সিদ্ধান্তে যাবেন তারা। ডাক্তার জাহিদ বলেন, কোনো প্রক্রিয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা হবে সেটাও তখন জানানো হবে। খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে বলেন, এটা নির্ভর করছে চিকিৎসকদের উপর। শারীরিক অবস্থা সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের চিকিৎসকরা যে চিকিৎসা ওখানে দেওয়া হচ্ছিল, আলহামদুলিল্লাহ সেই চিকিৎসার ব্যাপারে এখানকার চিকিৎসকরা সবাই খুবই প্রশংসাও করেছেন একমত, এবং সর্বোপরি এখানকার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসর। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আসেন ক্রেতা দর্শনার্থীরা। দুপুর গড়াতেই জমজমাট হয় পুরো প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণে প্রবেশের পর বরাবরের মতো প্রিয়জন আর পরিবার নিয়ে পানির ফোয়ারার আশপাশে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা, ছবি তুলছেন। দেখে শুনে প্রয়োজনীয় পণ্য কেনায় ভিড় করছেন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে। মেলা শুরুর পর দ্বিতীয় শুক্রবার আজ দুপুরের পর থেকে ক্রেতা সমাগম বাড়তে থাকায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন অফার ও পণ্য ছাড় দিচ্ছেন তারা। দর্শক, এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী SM তানবীর। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তানবীর, মেলায় দর্শনার্থী ও ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন, আর বেচা বিক্রি বা কেমন? ধন্যবাদ আপনাকে আমাতুল। আমি এই মুহূর্তে আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আপনি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক যে আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 সালের এই আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আয়োজন। এই আয়োজনের প্রায় অর্ধেক সময়টুকু আমরা অতিক্রম করে ফেলেছি এরই মধ্যে। জানুয়ারির 17 তারিখ আজকে, আর হয়তো 13 থেকে 14 দিন এই বাণিজ্য মেলা চলবে। আজকে সরকারি ছুটির দিন হওয়ায় ক্রেতা সমাগম একটু বেশি, ক্রেতা বা দর্শনার্থী আমরা যেটাই বলি না কেন আজকে, তবে দুপুরের সময় হওয়ায় একটু কম দেখা যাচ্ছে। তবে যে পরিমাণে দর্শনার্থী এসেছে অনুমান করা যাচ্ছে সন্ধ্যা হলে হয়তো বা এই দর্শনার্থীর সংখ্যা আরও অনেক বেশি হবে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, ক্রেতা এবং দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। আমরা কথা বলেছি ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই। ক্রেতারা বলছেন যে এই মেলায় আয়োজনটি একটু দূরে হওয়ায় তাদের আসতেও সমস্যা হয়, আবার অনেক সময় টিকিটের লাইন ধরে তাদের টিকিট কাটতে গিয়ে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেকেই ভিড় হওয়ার কারণে মেলায় ঢুকতে না পেরে ঘুরে যান। বিক্রেতারা বলছেন বেচাকেনা শুরু হয়েছে, তবে
আশানুরূপ বেচাকেনা তারা এখনো বলছেন না। আশা করা হচ্ছে যে সামনে হয়তো বা আরও বেচাকেনা বাড়তে পারে এবং সন্ধ্যা হলে হয়তো আজকে শুক্রবারের হাওয়ায় আমরা ক্রেতা দর্শনার্থী যাই বলি না কেন আরও লোক বাড়তে পারে। আমরা যদি একটু কথা বলি বিক্রেতাদের সাথে তাহলে হয়তো বা বুঝতে পারবো যে আসলে এই পর্যন্ত কেমন বিক্রয় করছেন। আসলে জি স্যার, বেচাকেনা কেমন চলছে আপনাদের? মোটামুটি আর কি, আলহামদুলিল্লাহ, খারাপ না। আরো বাড়বে বলে আশা করি? হ্যাঁ, বাড়বে বলে অবশ্যই আশা করি, না হলে তো আমাদের অনেক সমস্যা। কারণ এখন বর্তমান যে পরিস্থিতি আছে, এই বেচাকেনা এই মেলা কিছুই না, কিন্তু সামনে এই সপ্তাহ পরে সপ্তাহ দেখা যায় ইনশাল্লাহ অবশ্যই বেচাকেনা বাড়বে আর কি। লোকজন কেমন আসতেছে? লোকজন আগের তুলনায় অনেক বেশি আসতেছে, কিন্তু কেনাকাটা তেমন একটা করতেছে না কেউই। লোক হইতেছে, মানুষ হইতে, তারা ঘুরতেছে, দেখতেছে, আনন্দ পাইতেছে, কিন্তু যারা ব্যবসায়ী আছে এদের জন্য আহামরি কিছু হচ্ছে না আর কি, বেচা বিক্রি কম। জি আমাতুল, আপনি যেমনটি শুনলেন আসলে দর্শনার্থী বেশি, ক্রেতার সংখ্যা একটু কম। আমরা যদি ক্রেতা বা দর্শনার্থী কারোর সাথে কথা বলি তাহলে হয়তো আরও বিস্তারিত বলতে পারবো। ভাইয়া প্রথম আসছেন? ফার্স্ট টাইম। ঘুরতে আসছেন না কেনাকাটা করতে? ঘুরতে আসলাম, কেনাকাটা করতে আসলাম। কিনেছেন কিছু? কিনি নাই, ঘুরতে আসি, আপাতত একটু পরে কিনবো। কেমন দেখছেন মেলাটা? অনেক ভালো, ঘুরে ভালো লাগতেছে। জি আমাতুল, আসলে এখনো সেরকম কেনাকাটা জমে ওঠেনি, অনেক মানুষই ঘুরতে আসছেন। দোকানদাররা আশা করছেন যে সামনে আরও বেচাকেনা বাড়বে। আমরা পরবর্তী সংবাদে আপনাকে আরও জানানোর চেষ্টা করব আসলে মেলায় কী পরিমাণ জনসমাগম হয়েছে এবং বেচাকেনার পরিস্থিতি। এই ছিল এই মুহূর্তে আমার কাছে মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ পরিস্থিতি। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস.এম. তানভীর। বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, ঔষধ, শিশু খাদ্য সহ সবকিছুরই দাম আগে থেকে বেড়েছে প্রায় দ্বিগুণ। তার উপর শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। অর্থবছরের মাঝামাঝি সময়ে নতুন করে ভ্যাট বাড়ানোয় আরেক দফা বাড়বে দাম, যদিও কিছু ক্ষেত্রে ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা। এস.এম. তানভীরের রিপোর্ট। দেশে চলমান মূল্যস্ফীতির মধ্যেই হোটেল, রেস্তোরাঁ, মোবাইল রিচার্জ, ইন্টারনেট, ঔষধ, কোমল পানীয় সহ প্রায় শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়েছে সরকার। বেশ কিছুদিন ধরেই অনেক পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। এই অবস্থায় নতুন করে কর বাড়লে আরও বাড়বে পণ্যের দাম। বাড়তি দামে পণ্য কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। যদিও ব্যবসায়ীদের আন্দোলনের মুখে হোটেল রেস্তোরাঁর বাড়তি ভ্যাট প্রত্যাহার করেছে এনবিআর। দেশের সরকার জনগণের দিকে না তাকিয়ে সরকার কিভাবে চলবে এটাই তারা লক্ষ্য করতেছে, জনগণের প্রতি তাদের কোনো খেয়াল নাই আমি দেখতেছি। প্রত্যেকটা প্রোডাক্টে 10 থেকে 15 টাকা বেড়ে গেছে। যেমন এই বিস্কিটটা আমি গত মাসে নিয়েছি 60 টাকায়, এখন বর্তমানে হয়ে গেছে 70 টাকা। বিশেষ করে ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় প্রতিনিয়ত বিক্রেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন ক্রেতারা। প্রত্যেকটা কোম্পানিতে শুধু দাম বাড়তি এখন। যেমন দেখাচ্ছি আমি, যেমন এই টোরাক্স স্কোয়ার ট্যাবলেটটা আগে ছিল 12 টাকা পিস, এখন করছে 30 টাকা পিস। এই ট্যাবলেট ছিল 8 টাকা পিস ভিটাবিয়ন, এখন করছে 12 টাকা পিস। ভ্যাট যদি বাড়ে তাহলে আরও বেশি বাড়বে। এতে ক্রেতাদের নিয়ে আমাদের সাথে অনেক ঝামেলার সৃষ্টি হয়। আগে তো ওষুধের একটা প্রোডাক্টের দাম বাড়লে আমাদেরকে ইনফর্ম করতো, এখন আর ইনফরমেশনও দেয় না, অটোমেটিক বেড়ে যায়। হ্যাঁ, আমরা পড়ছি বিভাগে। আমার মনে হয় ঔষধের ব্যবসা আমরা আর করতে পারবো না। প্রাইস অনেক হাই হয়ে গেছে, এটা হলো মেন রিজন। আর মেডিসিনের দাম আগের থেকে একটু বেড়ে গেছে রেঞ্জ। ইসের মধ্যে পজিশনে আনতে হলে তো আপনাকে তার টাকার দরকার। যে চোর দাওর যা আছে সবার উপরে ট্যাক্স বাড়াবে। মনিটরিং এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ না করে উল্টো কর বাড়ালে ক্রেতাদের উপর বাড়বে চাপ। তাই বাজার নিয়ন্ত্রণ সহ পণ্যের দাম নাগালের মধ্যে এনে ভ্যাট বাড়ালে লাভবান হবে সরকার সহ সাধারণ জনগণ। এস.এম. তানভীর, মাই টিভি, ঢাকা। রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও দাম বৃদ্ধির খাতায় যুক্ত হয়েছে চাল ও তেলের বাজার। এ নিয়ে যেমন ক্ষুব্ধ ভোক্তারা, তেমনি ব্যবসায়ীরা বলছেন এর জন্য সিন্ডিকেট দায়ী। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। রাজধানীর বাজারগুলোতে কমেছে সব ধরনের শীতকালীন সবজির দাম। তবে বিপরীত চিত্র চাল ও তেলের বাজারে। প্রতি বস্তা 50 কেজি চালে দাম বেড়েছে 275 টাকা, আর লিটার প্রতি তেলের দাম বেড়েছে 12 থেকে 13 টাকা। আর খোলা সয়াবিন তেল মজুদ থাকা সত্ত্বেও বাজারে নেই বললেই চলে। তেল আর চাল তো পচে যাবে না, যেই কারণে মজুদদারিরা ওইটাকে
স্টোরেজ করতে পারতেছে। সরকারকে এটা মনিটরিং করে দেখলে চাল এবং তেলের দাম হুট করে বাড়লো কেন? সবারই একটা লিমিটেড আয়ের মধ্যে চলতে হয়, সো বেড়ে গেলে তো অবশ্যই আমাদের সমস্যা। চাল এবং তেলের দামটা আসলে অতিরিক্ত হয়ে গেছে আমাদের জন্য, এটা নিঃসন্দেহে বলা যায়। এই ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। ব্যবসায়ীরা বলছেন চাল ও তেলের দাম বৃদ্ধির জন্য একমাত্র সিন্ডিকেটই দায়ী। প্রতি লিটার তৈলে 10 টাকা করে বাড়ছে, বাড়াটা কি কারণে তাও আমরা সাধারণ দোকানদার আমরা জানতে পারতেছি না। আবার কোম্পানিরা আরও 12 টাকা করে না 10 টাকা করে বাড়ার জন্য সরকারের কাছে আবদার করেছে। প্রথমে 1 নম্বর কারণ হলো যে 5টা কোম্পানি সিন্ডিকেট করে চালের বাজারটা নষ্ট করে গেছে। প্রতিটা চালে 8 থেকে 10 টাকা করে বাড়ছে, তার মানে 50 কেজিতে কোনো বস্তা 250, কোনো বস্তা 300, কোনো বস্তা 200 এমন বাড়ছে। শীতকালীন যা সবজি আছে সবগুলোর দাম কমেছে, যেমন আলুর দাম কমেছে, টমেটোর দাম কমেছে, সিমের দাম কমেছে, ফুলকপি, পাতাকপি সব কিছুর দাম কমেছে। তবে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগের মতো স্থিতিশীল রয়েছে। অবুসেদ অপু, মাই টিভি, ঢাকা।